তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো সবাই ভাইয়াকে বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে সবাই একটু বলো। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা এখন কলেজ স্টুডেন্ট হয়ে গেছো, তাই না? কলেজের স্টুডেন্ট হয়ে গেছো, আচ্ছা ঠিক আছে। কেমন আছো সবাই বলো তো, কলেজে উঠে কেমন লাগতেছে? আজকে আমরা উচ্চতর গণিত এই সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে সরল রেখা। তো এখানে তো একটু দাঁড়াও, ঠিক আছে। হ্যাঁ, সবার ভয়েস অন আছে, আচ্ছা ঠিক আছে। সবাই 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 একটু খেয়াল করো, যাদের মাইকটা আনমিউট আছে সবাই মিউট করে নাও, সবাই মিউট করে নাও, ঠিক আছে? সবাই মিউট করে নাও। আর ওয়েব অ্যাপে যাদের ঝামেলা হবে, অডিও ভিডিও আগে পরে হবে, তোমরা ফেসবুকে চলে যাবা, ঠিক আছে? ওয়েব অ্যাপে ক্লাস করার জন্য একটু ইন্টারনেট স্পিডটা বেশি হওয়া লাগে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করতেছি। তো তোমাদের লাইভ ক্লাসটা ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গায় হবে, কিন্তু রেকর্ডেডটা শুধুমাত্র ওয়েব অ্যাপে থাকবে। হ্যাঁ, তো যারা এখনো ওয়েব অ্যাপের অ্যাক্সেস পাও নাই, তোমরা ওয়েব অ্যাপটা অ্যাক্সেসটা নিয়ে নিবা। আর তারপরও যদি কারো ঝামেলা হয়, আমি ক্লাসটা শেষে একটা ফোন নাম্বার দিব, ওই ফোন নাম্বারে কল করলে তোমাকে হেল্প করবে ওয়েব অ্যাপটা অ্যাক্সেস করতে, ঠিক আছে? ওকে, দেখো আমি এসএসসির একটা স্লাইড ওপেন করে রাখছি। তোমরা অনেকেই এসএসসিতে আমাদের সাথে প্রিপারেশন নিছো। তোমরা এসএসসিতে একটা চ্যাপ্টার পড়ছিলা, হায়ার ম্যাথসের চ্যাপ্টার 11, মনে আছে? সবাই আমাকে একটু বলো তো, হায়ার ম্যাথসের চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি, মনে আছে এই চ্যাপ্টারটায় কি কি টপিক পড়ছিলা? তোমার যদি মনে থাকে কি কি পড়ছিলা, তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব ওটার 40% অলরেডি ডান। আর যদি না মনে থাকে বা ভুলে যাও, প্যারা নাই, আমি নতুন করে আবার পড়ায় দিব। আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত ফার্স্ট পেপার, এইটার 3 নাম্বার চ্যাপ্টার, যেটাকে বলা হয় সরল রেখা বা ইংরেজিতে হচ্ছে স্ট্রেইট লাইন। এটা স্থানাঙ্ক জ্যামিতিরই বড় ভাই বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 9-10 আমরা কি পড়ছি একবার একটু দেখে নেই, ঠিক আছে? একবার জাস্ট একটু দেখে নেই। দেখো তো, আমরা প্রথমে কি বলছিলাম, এই চ্যাপ্টারের জন্য কিন্তু গ্রাফ পেপার লাগতো স্কুলে, কিন্তু কলেজে উঠে এই চ্যাপ্টারের জন্য কোনো গ্রাফ পেপার লাগবে না। আমরা স্কুলে কি কি পড়ছি একটু দেখি। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম, এটা কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তারপর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম, তাই না? একটা বিন্দু, এই একটা বিন্দু, তার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, তাই না? তার মানে এতটুকু এক্স, এতটুকু ওয়াই। মনে পড়তেছে? না মনে পড়লে কোনো অসুবিধা নাই, আমি শিখাই দিব, ঠিক আছে? না মনে পড়লে কোনো অসুবিধা নাই, আমি শিখাই দিব, জাস্ট একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে। যাদের সাউন্ড কম লাগতেছে, তোমাদের ফোনের ভলিউমটা হয় বাড়ায় নিবা, না হলে ইয়ারফোন দিয়ে করবা। আর যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে,
তোমরা একটু ফেসবুকে গিয়ে তারপর ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা দেখো সবাই মনোযোগ দাও। তারপর আমরা দেখছিলাম আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থাটা পুরা দ্বিমাত্রিক জিনিসটাকে চারটা চতুর্ভাগে ভাগ করে ফেলে, তাই না? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, পঞ্চম এই চতুর্থ চতুর্ভাগ। এখানে ভুজ কোটি দুটাই পজিটিভ, এখানে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, ভুজ নেগেটিভ কোটিও নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। মনে পড়ে? আমরা একটু জাস্ট দেখি কি কি পড়ছিলাম আসলে, ঠিক আছে? আচ্ছা তারপর আমরা কি পড়ছিলাম? একটা বিন্দু সেটা এক্স অক্ষ থেকে কত দূরে, সেটা ওয়াই অক্ষ থেকে কত দূরে, মনে আছে? তারপর কি পড়ছিলাম? এই যে দেখো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে, এগুলো আমরা এসএসসি তে দিয়ে আসছি, তাই তো? তারপর আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখছিলাম, তাই তো? এই যে ফর্মুলাটা ছিল, তারপর এই ফর্মুলা দিয়ে আমরা অনেক কিছু শিখছি। একটু মনে করে দেখো, কিছু অঙ্ক করছি এই ফর্মুলা রিলেটেড, তারপর কি দেখো অঙ্কগুলা করছো না? তাই তো? আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। গ্রাফ পেপারে অঙ্কন এটা লাগবে না, এটা তোমাদের কলেজে লাগবে না। তারপর তিনটা বিন্দু ত্রিভুজ গঠনের শর্ত আমরা কি পড়ছি? তিনটা বিন্দুর ত্রিভুজ গঠনের শর্ত সবাই আমাকে বলো, আমরা কি পড়ছি? তিনটা বিন্দুর ত্রিভুজ গঠনের শর্ত। না পড়লে প্যারা নাই, যারা পড়ছে ওদের জন্য আমি দেখাচ্ছি, যারা পড়ানোর অসুবিধা নেই, আমি আবার পড়ায় দিব, ঠিক আছে? তারপর আমরা কি দেখছিলাম? দেখো এই অঙ্কগুলো করছি না, এই তিনটা বিন্দু একটা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করো, পড়ছি। তারপর কি পড়ছি? বিভিন্ন প্রকার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ওই তিনটা বিন্দু কেমন ত্রিভুজ তৈরি করে আমরা তো দেখছি। যারা আমার ক্লাস করছো বা যেখানেই ক্লাস করছো না? আচ্ছা এটা তো করলাম এই কনসেপ্টেরই। তারপর কি কি কনসেপ্ট পড়ছি আমাকে বলো? সমকোণী ত্রিভুজ পিথাগোরাস দিয়ে প্রমাণ করতে হয়। ত্রিভুজের পরিসীমা বের করো। তিনটা বাহুর দৈর্ঘ্য বাইর করে যোগ করে দিতাম। আমরা এখনো ক্লাস 9-10 আছি, এই নতুন কিছু কিন্তু পড়তেছি না, এখনো 9-10। তারপর চতুর্ভুজ, বিভিন্ন প্রকার চতুর্ভুজ হইতো, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ। মনে আছে শর্তগুলা? চারটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকতো আমরা সেটা কোন ধরনের চতুর্ভুজ বের করতে পারতাম না? তাই তো? আমরা আবার আজকে পড়বো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা কি পড়ছি? এগুলো এই রিলেটেড অঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পড়ছি। আচ্ছা তারপর আমাদের স্থানাঙ্ক জ্যামিতির টোটাল 4টা চ্যাপ্টার ছিল, 11.1, 11.2, 11.3 আর 11.4। আচ্ছা 11.2 ছিল ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের বা চতুর্ভুজের বা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। মনে পড়ে? আমাকে বলো তো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলা ফর্মুলা। প্রথমটা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপর এই একটা ফর্মুলা ছিল, তাই না? তারপর আমরা কি দেখছি বলো? এই রিলেটেড কিছু অঙ্ক। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দ্বিতীয় একটা ফর্মুলা ছিল, এই যে কোণাকুণি গুণ করে, ক্রস ফায়ার, তাই না? বলো, ক্রস ফায়ার মেথড দিয়ে আমরা করছিলাম, তাই তো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল। এটা শুধুমাত্র ত্রিভুজ না, সব ধরনের ভুজের ক্ষেত্রেই খাটতো, ঠিক আছে? আচ্ছা তারপর ত্রিভুজের ক্ষেত্রফল পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়, এগুলা নিয়ে আমরা পড়ছিলাম, তাই না? ওকে। তারপর
বলো। তারপর এই রিলেটেড অঙ্ক, তারপর আমরা দেখছিলাম চতুর্ভুজের ক্ষেত্রফল। একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা কি ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কেমনে বের করি, তাই না? তাই তো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয়। মনে কি পড়তেছে না খেয়ে ফেলছো? বলো তো, মনে কি পড়তেছে না খেয়ে ফেলছো? তারপর দেখছিলাম বহুভুজের ক্ষেত্রফল কেমনে বের করতে হয়, তাই না? মনে নাই, প্যারা নাই। মনে না থাকলে প্যারা নাই, অসুবিধা নাই। যাদের মনে আছে, যারা ভালো স্টুডেন্ট, আমি ওদের জন্য রিক্যাপ করতেছি, বুঝছো? যারা একটু ফাঁকিবাজ আছো, প্যারা নাই, আমি তো পড়াই দিব, তাই না? আবার নতুন করে পড়াবো, বুঝছো? নতুন করে আছে। আচ্ছা, বহুভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? বহুভুজের ক্ষেত্রফল গেলাম। তারপর আমাদের চ্যাপ্টার 11.3 এটা কি নিয়েছিল একটু বলো তো, সবাই আমাকে বলো তো, এটা কি নিয়েছিল? সরলরেখার ঢাল, তাই না? আচ্ছা, একটা সরলরেখার ঢাল কেমনে বের করে? সেই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ তৈরি করে সেটাই কি তার ঢাল, তাই তো? তারপর ঢাল আমরা দেখছিলাম কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, বিখ্যাত ফর্মুলা। তারপর বলো তো, এগুলোর মধ্যে কোনটার ঢাল বেশি? যেটা যত খাড়া তার ঢাল তত বেশি না? যেটা যত খাড়া তার ঢাল কি তত বেশি, তাই না? তার ঢাল হচ্ছে তত বেশি, তাই তো? কিচ্ছু নোট করার দরকার নেই, আমরা যখন মেইন ক্লাসে যাব তখন নোট করা শুরু করবো। আমরা এখনো ট্রেইলার দেখতেছি, হ্যাঁ, প্যারা খাওয়ার কিছু নেই। আমি জাস্ট তোমাদের মাথায় একটু নাড়া দিচ্ছি, এসএসসিতে কি পড়ে আসছো সেটা নিয়ে। আমরা এখনো ক্লাস শুরু করিনি, আমরা এখনো এসএসসিতে আসি। বলো তো, সরল রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তার ঢাল কত? 0। যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তার ঢাল কত? অসীম। ভাইয়া এইচএসসির পড়া শুরু করলে ডাক দিয়েন, ঘুমাই। এগুলো এইচএসসির পড়া, এগুলো এইচএসসিতে আসেন, তোমরাই ভুল করবে এগুলা পরীক্ষার মধ্যে, দেখিও। তারপর এই ঢাল সংক্রান্ত কিছু অঙ্ক, হ্যাঁ। 3টা বিন্দু সমরেখা হওয়ার শর্ত পড়ছো না? খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল কিন্তু এসএসসিতে, যে কোনো 2টা নিয়ে ঢাল নিলে সেটা সমান হবে, তাই না? 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর সমরেখ হওয়ার অঙ্কগুলাও আমরা করছি, তাই তো? তো এরপর আমরা দেখছিলাম 2টা রেখা যদি সমান্তরাল হয় তাদের ঢাল সমান না? 2টা সরল রেখা যদি সমান্তরাল হয় তাদের কি সমান? বলো, তাদের ঢাল সমান, তাই তো? তো এই রিলেটেড অনেক অঙ্ক করছি আমরা, আরো কঠিন অঙ্কও করব, কোনো অসুবিধা নাই। চ্যাপ্টার 11.4 এটা কি ছিল? সরল রেখার সমীকরণ সংক্রান্ত, তাই না? তো একটা সরল রেখার অনেক টাইপের সমীকরণ আমরা দেখছিলাম। ঢাল ছেদ আকৃতি, y = mx + c। তারপর কি দেখছিলাম বলো তো? ঢাল ছেদ আকৃতি। তারপর এক বিন্দুগামী রেখার সমীকরণ, ঢাল আর একটা বিন্দু, y - y1 = m × x - x1, y - y1 = m × x - x1। তারপর এই রিলেটেড কিছু অঙ্ক করছি, তাই না? তাই তো? তারপর কি করছি? দুই বিন্দুগামী রেখার সমীকরণ, একটা সরল রেখার উপরে 2টা বিন্দু দেওয়া থাকলে তার ইকুয়েশন কি হবে সেটা আমরা বের করছি, তাই তো? তারপর কি দেখছিলাম? সরল রেখার চিত্র কেমনে আঁকতে হয়। ওকে, এক্স আর ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু,
একটা সরল রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু, ছেদক আকৃতি, খুবই মজার একটা আকৃতি ছিল, ছেদক আকৃতি, তাই না? ছেদক আকৃতি, তাই তো? তারপর ছেদক আকৃতি সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করছিলাম। দেখো আমরা সরল রেখার যতগুলা সমীকরণ আছে সবগুলাকে একটা পেজে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখেও দিছিলাম। তারপর এক্স অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল সরল রেখার ইকুয়েশন কেমন, তাই তো? তারপর দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বের করে বলো তো? দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বের করে? দুইটা সমীকরণ সমাধান করলেই হয়ে যায়, তাই না? ডান। আমরা 9-10-এ যা যা পড়ছি পুরাটার একটা রিফ্লেকশন চলে আসছে। হ্যাঁ, আমরা 9-10-এ যা পড়ছিলাম পুরাটার একটা রিফ্লেকশন চলে আসছে। থ্যাংক ইউ সবাইকে। তো আমাদের সরল রেখা চ্যাপ্টারের 50% শেষ। আর ক্লাস করাবো? ক্লাস শেষ না? সরল রেখা চ্যাপ্টারের 50% শেষ। ছুটি দিয়ে দিব না, আমরা এখন কলেজ লাইফে উঠে গেছি। সো নতুন একটা ফাইল আমরা চলে গেলাম, একদম ব্ল্যাঙ্ক পেজ। আমরা এখান থেকে কলেজ লাইফের পড়াশোনা শুরু করব। ওয়েলকাম টু কলেজ। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই? 27। ভালো না? সবাই বই পাইছো? সবাই কি বই পাইছো? স্কুল লাইফের স্লাইডগুলো রঙিন ছিল, তাই না? লাল কালি, নীল কালি, খুব সুন্দর। কিন্তু কলেজ লাইফের স্লাইডগুলো হচ্ছে সাদা কালো, এত রং ঢং নাই। আমরা জাস্ট পড়াশোনায় প্রবেশ করে যাব। বই সবাই পাইছো? তো সবাই বইটা নিয়ে নিবা। আর ক্যালকুলেটর, সিডাব্লিউ ক্যালকুলেটর আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে দেখছি কোন ক্যালকুলেটরগুলো নিবা, ঠিক আছে? আপাতত এইটার বাইরে আর কোনো বই কেনার দরকার নেই, এই বইটা ফলো করলেই হবে, এই বইটা ফলো করলেই হবে। তো আমরা আজকে যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3, স্ট্রেইট লাইন। হ্যাঁ, চ্যাপ্টার 3-তে স্কুলে জেনারেল ম্যাথসে কয়টা চ্যাপ্টার ছিল? 17টা চ্যাপ্টার ছিল। কলেজে চ্যাপ্টার অত বেশি নাই, চ্যাপ্টার মাত্র 10টা, বুঝছো? তবে ঝামেলা আছে, ওই 10টা চ্যাপ্টারের আবার অনেকগুলা ভাগ আছে। যে চ্যাপ্টার 3 এইটা 3.1 থেকে 3.7 পর্যন্ত টোটাল 7টা ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করা আছে। তো আজকে আমরা চ্যাপ্টার 3.1 শুরু করব। ওকে, এখন আমার ক্লাস কেমনে করবা? লাইভে করবা আপাতত। কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত বা কলেজের প্রথম 2 মাস অবশ্যই ক্লাসগুলো লাইভে করবা। যদি লাইভ ছুটে যায় ওই দিনই বা পরের দিনই রেকর্ডেড করে ফেলতে হবে। ক্লাস করার সময় ফোন নিবা, বা কারো যদি কম্পিউটার থাকে কম্পিউটারে ক্লাস করতে পারলে সবচেয়ে ভালো, কারণ স্ক্রিনটা বড়। ফোনে সাধারণত সাজেস্ট করি না, ফোনের স্ক্রিন তো অনেক ছোট। সো ইদার ট্যাবলেট, আমি জানি ম্যাক্সিমামেরই ফোন, ট্যাবলেট বা পিসি যদি থাকে বা ল্যাপটপ যদি থাকে, সেখানে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে খুবই ভালো হয়, তোমার চোখের জন্য ভালো হয়। সো তোমার যদি ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে বা টাকা পয়সার সমস্যা না থাকে, তুমি তোমার আব্বু আম্মুকে বলতে পারো যে একটা ল্যাপটপ বা ট্যাবলেট যাতে তোমাকে কিনে দেয়। হ্যাঁ, দরকার হলে তুমি তোমার ঈদে সালামি টালামি পাও না, ওগুলা থেকেও কিছুটা সাপোর্ট দাও। 8-9 হাজার 10 হাজার টাকা দিয়ে এখন ট্যাবলেট পাওয়া যায় মোটামুটি বড় স্ক্রিনের। সো এটা ওর দিয়ে একটা ইনভেস্টমেন্ট হবে, বুঝতে পারছো? এটা ভালো একটা ইনভেস্টমেন্ট হবে। দরকার হলে ধরো তোমার আব্বু আম্মু দিতেছে না, তুমি বললা তুমি কিছুটা সাপোর্ট দিবা, তোমার গিফটের টাকা, তোমার স্কলারশিপের টাকা, মানুষের স্কলারশিপের টাকা দিয়ে সাইকেল কিনে, বাইক কিনে, দরকার নাই, বা অনেক দামি ফোন কিনে, দরকার নেই। তুমি কি
একটা বড় স্ক্রিনের ল্যাপটপ বা ট্যাবলেট কিনে নিও, ওখানে ক্লাস করতে পারলে সবচেয়ে ভালো। এবার তুমি যখন প্রথমবার ক্লাস করবা, প্রথমবার একটা চ্যাপ্টারের ক্লাস করবা, তুমি সাথে সাথে নোটও করবা, বুঝছো? সাথে সাথে নোট করবা। এখন আমার ক্লাসে আমার স্লাইডটাই নোট, সো যা কিছু আছে সব কিছু তুমি খাতায় হুবহু ক্লাস চলাকালীন নাও লিখতে পারো। ক্লাস চলাকালীন তোমার মেইন টার্গেট হবে, বোঝাটা, আমি যেই কনসেপ্টগুলো বুঝাচ্ছি সেগুলো তুমি বুঝতে পারতেছো কিনা। ক্লাস শেষ হওয়ার পর তুমি যদি আর 20 মিনিট টাইম দাও, তাহলে তোমার ম্যাথামেটিক্স ক্লাসের বাইরে না আর কিছু পড়া লাগবে না, বুঝছো? ক্লাসগুলা কেমনে করবা জানো? ধরো এই হচ্ছে ক্লাস, হ্যাঁ 1.5 ঘন্টার ক্লাস। আমাদের ক্লাসগুলা সাধারণত 1.5 ঘন্টার হবে। কয় ঘন্টা? 1.5 ঘন্টার ক্লাস। আচ্ছা, এখন ক্লাস শুরু হওয়ার আগে তুমি আমাকে 15 মিনিট টাইম দিবা। কয় মিনিট? 15 মিনিট টাইম দিবা। এই টাইমটা আমি চেয়ে নিচ্ছি। আবার ক্লাস শেষ হওয়ার পরে আমাকে 15 মিনিট টাইম দিবা। তাহলে টোটাল কয় হয়ে গেল? 2 ঘন্টা হইল না? তুমি যদি এই কাজটুকু করো, তাহলে ক্লাসের বাইরে আর কোথাও 10 মিনিট 20 মিনিটও তোমাকে ম্যাথ নিয়ে চিন্তা করা লাগবে না। এই 15 মিনিটে কি করবা? আজকে তো প্রথম ক্লাস, আজকের আগে কোনো ক্লাস ছিল না। নেক্সট ক্লাস থেকে এই 15 মিনিটে কি করবা? ওই চ্যাপ্টারের আগের ক্লাসটায় বা আগের ক্লাসগুলায় আমি কি পড়াইছি সেটা একটা রিক্যাপ বা রিভিউ করে আসবা, বুঝছো? যে কোনো একটা ক্লাস, তার আগের ক্লাসে, ওই চ্যাপ্টারের আগের ক্লাসে আমি কি পড়াইছি সেটা 15 মিনিট রিক্যাপ করে নিবা। আর এই ক্লাসটা শেষ হওয়ার পরের 15 মিনিট আমি এই ক্লাসে কি পড়াইলাম সেটা তুমি আরেকবার একটা রিভিউ করবা। তোমার নোটটায় কোথাও যদি ধরো অসম্পূর্ণতা থাকে, ফাঁকা থাকে, তুমি ওই নোটটাও কমপ্লিট করে ফেলবা। তো এই কাজটা যদি করো, তাহলে এই 2 ঘন্টা টাইমই তোমার লাগবে, আর কোনো সময় ম্যাথসের জন্য দেওয়া লাগবে না। আর আমি তোমাদের ক্লাসেই এমন ভাবে পড়াবো যাতে করে ক্লাসটা করার পর, ক্লাসের স্লাইডটা করার পর তোমাদের বই টই কিচ্ছু না করা লাগে। আমি এমন ভাবেই পড়াই দিব, ক্লাসের স্লাইডের বাইরে কোনো পরীক্ষায় কিচ্ছু আসবে না, একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, কি আমি পড়াই দিব। ঠিক আছে? আচ্ছা, ক্লাস করার নিয়ম গেল, এখন ক্লাসে নোট করার নিয়ম। দেখো, তুমি যতটুকু পারবা নোট করবা, কিন্তু সবগুলা প্রশ্ন কি ধরে ধরে লেখার দরকার আছে? তুমি চাইলে, যাদের হাতের লেখা ফাস্ট, তুমি চাইলে প্রশ্ন উঠাইতে পারো, কিন্তু যাদের হাতের লেখা স্লো, দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি একটা নাম্বার দিয়ে দিছি, 1 নাম্বার অঙ্ক। এই চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত এই নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো এই চ্যাপ্টারে আমরা 150টা অঙ্ক করাইছি, 200টা অঙ্ক করাইছি, তাহলে এই চ্যাপ্টারটা, এই অঙ্কগুলোর নাম্বার আস্তে আস্তে কি 200 পর্যন্ত যাবে। সো তুমি যদি হাতের লেখা স্লো হয়, তাহলে কোয়েশ্চেন না তুলে জাস্ট নাম্বারটা দিতে পারো। আমি এটাই সাজেস্ট করি, ক্লাস চলাকালীন কোয়েশ্চেন তুলিও না, জাস্ট নাম্বারটা দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? ডান। তাহলে তুমি প্রথমবার এই চ্যাপ্টারের, ধরো এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 18টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস? 18টা। অনেক বড় চ্যাপ্টার, একটু কমও লাগতে পারে, 16 থেকে 18টা ক্লাস। তো এই 18টা ক্লাস তুমি করলা, সুন্দর করে নোট করলা, এরপর ওই নোটটা তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবা, তাহলেই হবে। ঠিক আছে? আর প্রথমবার আমি যখন কোনো একটা অঙ্ক করতে দিব, ধরো আমি এই অঙ্কটা করতে দিলাম, আমি নিজে করায় দেওয়ার আগে তোমাদের কিন্তু চিন্তা করতে সময় দিব, 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট সময় দিব। তুমি ওই সময়ে আমি করার আগে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ আমি কনসেপ্ট বুঝাই তারপর তোমাকে অঙ্কটা করতে দিব। সো ততক্ষণে কিন্তু তোমার অঙ্কটা করার ক্যাপাবিলিটি হয়ে গেছে। ডান। বিসমিল্লাহ, আমরা শুরু করি। মনোযোগ। স্থানাঙ্ক ব্যবস্থা। প্রথমত আমরা আসি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই ব্যাপারটা কি? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো একটা সরল রেখা, হ্যাঁ, একটা সরল রেখায় একটা লাইনের উপর একটা পিঁপড়া চলতেছে। বুঝছো? আমি বলে দিলাম, একটা সরল রেখা বা একটা লাইনের উপরে একটা পিঁপড়া চলতেছে। ওই পিঁপড়ার অবস্থানটা নির্দিষ্ট করতে তোমার কয়টা চলকের দরকার হয়?
বলো তো, তোমরা নিশ্চয়ই সংখ্যা রেখা দেখছো। সংখ্যা রেখায় এটা মূল বিন্দু, এটা ধরো 1 2 3 4 5, এদিকে হয় -1, এদিকে হয় -2, এদিকে হয় -3, এদিকে হয় -4। ধরো একটা সরল রেখার উপর একটা পিঁপড়া চলতেছে। এখন পিঁপড়াটা যদি এই জায়গায় থাকে, তার অবস্থান ডিফাইন করতে শুধু 4 সংখ্যাটাই যথেষ্ট না। কারণ আমি বলছি একটা সরল রেখায় চলতেছে, তাহলে এই লাইনের উপরেই থাকবে। সে হয় এখানে থাকবে, সে হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে। তার অবস্থানটা ডিফাইন করার জন্য কয়টা মাত্রা দরকার? এখানে থাকলে আমি বলে দিতে পারি 4, এখানে বললে -2, এখানে বললে -4। জাস্ট একটা চলকই যথেষ্ট না, জাস্ট একটা মাত্রাই যথেষ্ট না। এই জন্য এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা আসলে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখাটাকে বলা হয় সংখ্যা রেখা বা নাম্বার লাইন। এটাকে বলা হয় একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে কি বলা হয়? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কারণ যে কোনো কিছুর অবস্থান ডিফাইন করার জন্য একটা মাত্র চলক দরকার, একটা মাত্র ভ্যারিয়েবল দরকার। এবার চলো, পিঁপড়াটা লাইনে চলবে না। তোমাদের সবার খাতা আছে না? খাতার একটা তল আছে না? আমি বললাম পিঁপড়াটা, এই পিঁপড়া ধরে দেখতে এমন, আমি বললাম এই পিঁপড়াটা তোমার খাতার তলের যে কোনো জায়গায় থাকতে পারে। খাতার তলের যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে ওর অবস্থানটা ডিফাইন করার জন্য, নির্দিষ্ট করার জন্য কয়টা চলক বা মাত্রা দরকার? কয়টা চলক বা মাত্রা দরকার? আমাকে বলো তো, কয়টা চলক বা মাত্রা দরকার? 2টা। কিভাবে 2টা? দেখো আমি বুঝাই। এই ধরো একটা y অক্ষ আর x অক্ষ, বুঝছো? ধরো এই পিঁপড়াটার অবস্থান তুমি ডিফাইন করবা। হ্যাঁ, এইটা ধরো আমাদের মূল বিন্দু বা একটা রেফারেন্স পয়েন্ট। তুমি এখান থেকে ওই পয়েন্টটা নির্দিষ্ট করার জন্য 2টা জিনিস দরকার। 2টা জিনিস দরকার। এখান থেকে এই বরাবর তুমি কতটুকু যাবা, এখান থেকে এই বরাবর তুমি কতটুকু যাবা, তারপর সেখান থেকে এই বরাবর কতটুকু যাবা। তাহলে এই যে পিঁপড়াটা, তার অবস্থান ডিফাইন করার জন্য, তার অবস্থান ডিফাইন করার জন্য 2টা জিনিস দরকার হয়েছে। প্রথমত এই বরাবর কতটুকু গেছো সেটাকে আমরা x দিয়ে চিন্তা করলাম। এই বরাবর এতটুকু যাওয়ার পর উলম্ব বরাবর কতটুকু যাবা, y। তুমি কিন্তু এই 2টা ছাড়া এর অবস্থান নির্দিষ্ট করতে পারবে না। তুমি বললা যে এই বরাবর x গেছে, এখন এই বরাবর x গেলে তো অনেকগুলা বিন্দুই আছে, এরকম কোটি কোটি বিন্দু আছে না যারা এই বরাবর x পরিমাণ গেছে। তাহলে একটা জিনিস দিয়ে নির্দিষ্ট করা যায় না। স্লাইডগুলা কোথায় পাবা? ক্লাস শেষে ওয়েব অ্যাপে সুন্দর করে সাজানো পাবা, সুন্দর করে সাজানো পাবা। তাইলে এই যে খাতার উপর বা এই বোর্ডটার উপরে যে কোনো জিনিসের অবস্থান ডিফাইন করার জন্য কয়টা জিনিস দরকার? 2টা মাত্রা দরকার বা 2টা চলক দরকার। এজন্যই এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর এইটা বিজ্ঞানী রেনে দেকার্ত, উনি প্রথম আইডিয়া দেন। উনার নাম অনুসারে এটাকে বলা হয় দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক আছে। ইনফ্যাক্ট আমাদের যে রিয়েল লাইফ, তুমি যেই রুমটায় পড়াশোনা করতেছো, চিন্তা করো বাতাসে একটা মাছি উঠতেছে, উড়ে উড়ে যাইতেছে। এই মাছির অবস্থান ডিফাইন করার জন্য কিন্তু 2টা জিনিস যথেষ্ট না, 3টা জিনিস লাগে। তোমরা ফিজিক্সে পড়বা, ম্যাথসেও পড়বা, ভেক্টর চ্যাপ্টারে। ফিজিক্সেও ভেক্টর আছে, ম্যাথসেও আছে। তো আমরা তখন এটা নিয়ে আইডিয়া নিব না। আপাতত দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কখন হবে? যখন একটা তলে, একটা সমতলে আবদ্ধ থাকবে, একটা সমতলে আবদ্ধ থাকবে। আচ্ছা, তাহলে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2টা অক্ষ থাকে। এইটাকে বলা হয় x অক্ষ বা x অ্যাক্সিস, আর উলম্ব যেটা সেটাকে বলা হয় y অক্ষ বা y অ্যাক্সিস। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন 0, 0। ক্লিয়ার?
এই যে একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান, আমি পিঁপড়াটা সরায় দিচ্ছি, দেখো এই যে একটা বিন্দু, এই বিন্দুটার তখন দুইটা স্থানাঙ্ক পাওয়া যাবে। ধরো আমি পি বিন্দু ধরলাম, হ্যাঁ, এটাকে বলা হয় ভুজ। ধরো মূল বিন্দু থেকে ওই পি বিন্দুটায় যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ওই পি বিন্দুর ভুজ। মূল বিন্দু থেকে কোনো বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ভুজ। এক্স অক্ষ বরাবর যাওয়ার পরে সেখান থেকে ওয়াই অক্ষের সমান্তরালে যতটুকু যাওয়া লাগে, কথাটা বুঝছো, এক্স অক্ষ বরাবর গেছো, যাওয়ার পরে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ওই বিন্দুর কোটি। তাহলে আমাকে বলো তো পি বিন্দুর ভুজ কত? এক্স, কোটি কত? ওয়াই। ভুজ কত? এক্স, কোটি কত? ওয়াই। আচ্ছা, এবার এই যে এক্স অক্ষর ডান দিকটাকে আমরা পজিটিভ চিন্তা করি, বামে গেলে নেগেটিভ। এক্স অক্ষের ডাইনে গেলে পজিটিভ, বামে গেলে কি? নেগেটিভ। ওয়াই অক্ষের উপরে উঠলে পজিটিভ, নিচে নামলে নেগেটিভ। ওয়াই অক্ষের উপরে উঠলে পজিটিভ, নিচে নামলে নেগেটিভ। এবার সবাই একটু মনোযোগ দাও তো, আমাদের এই যে দুইটা অক্ষ, সেটা পুরা চারটা চতুর্ভাগকে, মানে পুরা এই স্তরটাকে কয়টা চতুর্ভাগে ভাগ করছে আমাকে একটু বলো তো। এই যে দুইটা অক্ষ পুরা তলটাকে চারটা ভাগে ভাগ করে ফেলছে না? এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ বলে, বা ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, প্রথম চতুর্ভাগে যাওয়ার জন্য ডাইনে গিয়ে উপরে উঠতে হয়, তাই না? প্রথম চতুর্ভাগের যে কোনো বিন্দু তুমি চিন্তা করো তো, ডাইনে গিয়ে উপরে, তাই না? প্রথম চতুর্ভাগের যে কোনো বিন্দু ডাইনে গিয়ে উপরে, তাইলে প্রথম চতুর্ভাগের সব বিন্দুর ভুজ কোটি দুইটাই পজিটিভ না? কারণ এক্স অক্ষ বরাবর ডাইনে, ওয়াই অক্ষ বরাবর উপরে। এক্স অক্ষ বরাবর কি পান্তা ভাত পড়াইতেছে, এগুলাই আছে। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। এক্স অক্ষ বরাবর ডাইনে, ওয়াই অক্ষ বরাবর উপরে। দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুতে আসার জন্য এক্স অক্ষ বরাবর বামে, ওয়াই অক্ষ বরাবর উপরে। এক্স অক্ষ বরাবর বামে, ওয়াই অক্ষ বরাবর উপরে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বলো তো ভুজ কেমন হবে? বামে আসছো তাহলে ভুজ নেগেটিভ, উপরে উঠছো তাহলে কোটি পজিটিভ। এবার চলো তৃতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুতে তুমি যদি আসতে চাও, তাহলে এক্স অক্ষ বরাবর বামে, ওয়াই অক্ষ বরাবর নিচে। দুইটাই তো নেগেটিভ, তাই না? দুইটাই কি নেগেটিভ, কারণ এক্স অক্ষ বরাবর বামে মানে নেগেটিভ, ওয়াই অক্ষ বরাবর নিচে মানে নেগেটিভ। এবার চলো চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে এক্স অক্ষ বরাবর ডাইনে, এটা যে কোনো বিন্দুতে যাইতে হলে তোমার এক্স অক্ষ বরাবর ডাইনে, ওয়াই অক্ষ বরাবর নিচে। এক্স অক্ষ বরাবর ডাইনে মানে কি? ভুজ কেমন? পজিটিভ, কোটি কেমন? নেগেটিভ। আচ্ছা, এবার কিছু কিছু বিন্দু আছে যারা কোনো চতুর্ভাগেই না। বলো তো এরা কোথায়? কিছু কিছু বিন্দু আছে তারা কোনো চতুর্ভাগেই না। বলো তো দেখি এরা কোথায়? এরা হচ্ছে এই লাইনের উপরে আর এই লাইনের উপরে, অক্ষের উপরে। বলো তো এক্স অক্ষের উপরে যারা, তাদের খেয়াল করো তো, এক্স অক্ষের উপরে যারা, তাদের কি শূন্য? এক্স অক্ষের উপরে যারা, তাদের কোটি শূন্য, তাই না? অর্থাৎ এক্স অক্ষের উপরস্থ প্রত্যেকটা বিন্দু তাদের কোটি শূন্য। এদিকেও কিন্তু -1, 0, -2, 0, কারণ এক্স অক্ষ বরাবর গেছো, ওয়াই অক্ষ বরাবর তো তুমি যাওই নাই, তাই না? এক্স অক্ষ বরাবর যতগুলা বিন্দু আছে তাদের সবার কোটি কি? 0। এবার বলো ওয়াই অক্ষ বরাবর যারা আছে তাদের সবার কি 0? ওয়াই অক্ষ বরাবর। তুমি এক্স অক্ষ বরাবর গেছো না, কিন্তু তাদের সবার, এই যে আমি পিঙ্কি কালার দিয়ে যেগুলো লিখতেছি, তাদের সবার
ভুজ 0, ভুজ 0। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চারটা চতুর্ভাগ চিনে ফেলছি, বিন্দু টিন্দুও চিনে ফেলছি। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব, সেটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব। সবাই তোলো। এখন আমরা যেই কনসেপ্টটায় যাব সেটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব। অক্ষ থেকে দূরত্ব। দেখো, এই যে একটা বিন্দু, এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু আমাকে বলো তো? এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু? এইটা না, এইটা না, বলো। বা তুমি এটাও চিন্তা করতে পারো, এটা কিন্তু সমান, একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু আমাকে বলো তো? উল্টা বললাম, তাই না? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা কি? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, খেয়াল করো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা কি ভুজের সমান না? আমাকে বলো, ভুজের সমান না? এখন একটা কথা আছে এখানে, ভুজ তো পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না। ভুজ দেখো, এখানে ভুজ পজিটিভ, কিন্তু এই মাথায় আসলেই কি ভুজটা নেগেটিভ হয়ে যাইতো না? চিন্তা করো, বিন্দুটা যদি এইদিকে হইতো, এখানে হইতো, তাইলেই কিন্তু ভুজটা নেগেটিভ, এখানে +2 হইলে এখানে -2 হয়ে যাইতো। কিন্তু ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। তাহলে দূরত্বটা আসলে কি? ভুজ, তবে সেটা ভুজের পরম মান। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? মডুলাস অফ ভুজ। ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কোন একটা বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? মডুলাস অফ ভুজ। এক্স অক্ষ থেকে দূরত্ব কি বলতো? এই যে এতটুকু। এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু? এতটুকু। সেটা আসলে কি? কোটির সমান। কিন্তু কোটি তো নেগেটিভ হইতে পারে, দূরত্ব তো নেগেটিভ হতে পারবে না। তাহলে দূরত্ব বের করার সময় আমরা কি? মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ। উল্টা হবে, মডুলাস অফ ভুজ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমি এখানে সুন্দর করে ফর্মুলাটা লিখে রাখছি। দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি, এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ। এখান থেকে এমসিকিউ আসে, তোমরা এসএসসি তে এমসিকিউ পাইছো, এইচএসসি তে বাবা, ইভেন অ্যাডমিশন টেস্টেও এখান থেকে এমসিকিউ আসে। অ্যাডমিশন টেস্টেও কি এখান থেকে এমসিকিউ আসে। আমরা একটু দেখে নিই। বলো, এই যে -2,3, আমরা বিন্দুটা স্থাপন করি তো। -2,3, এই হচ্ছে -2,3 বিন্দুটা। বলো তো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত? মডুলাস অফ কোটি বা 3 একক লিখতে হবে কিন্তু, তাই না? এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 3 একক। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? বলো, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত? মডুলাস অফ ভুজ বা সেটা কত? 2 একক। ক্লিয়ার? 2 একক। খুব সহজ, সুন্দর। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। জাস্ট 1 নাম্বার লিখে অ্যান্সার দিয়ে দাও, কোনো কোশ্চেন তোলার দরকার নেই। স্মার্টলি নোট করবা, স্মার্টলি নোট করবা। এক্স অক্ষ থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব, বলো এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব কত? মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি বা 3 একক। একক লিখতে হবে, দূরত্বের একক লিখতে হয়। এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কি? এটাও 3 একক, তাই না? মডুলাস অফ -3 বা 3 একক বা 3 একক। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? তারপরেরটা আমাকে বলো, ওয়াই অক্ষ থেকে এইটার দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এইটার দূরত্ব মডুলাস অফ ভুজ বা 2 একক। ওয়াই অক্ষ থেকে এইটার দূরত্ব মডুলাস অফ ভুজ বা 5 একক, বা 5 একক। আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? বলো, সবাই পারতেছো, সহজ সহজ অঙ্ক, সবাই পারতেছো, তাই না? পরেরটাই যাই। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 3 একক, তার কোটি নির্ণয় করো।
এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 3 একক, তার কোটি। আচ্ছা, আমরা ধরে নিলাম কোটি হচ্ছে ওয়াই। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? এক্স অক্ষ থেকে দূরত্ব গিভেন, মানে দেওয়া আছে, যদি এগুলো এমসিকিউতে আসবে। কি দেওয়া আছে? এক্স অক্ষ থেকে দূরত্ব 3। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি না, সেটা 3 দেওয়া। বলো, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি দেওয়া, সেটা কত দেওয়া? 3 দেওয়া, তাই না? তাহলে বলো তো কোটি কত হবে আসলে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। কোটি 3 হইলেও দূরত্ব 3, কোটি মাইনাস 3 হলেও কিন্তু দূরত্ব 3। একদম কমন সেন্স কিন্তু, তাই না? আগে বলো, এক্স অক্ষ থেকে দূরত্ব, খেয়াল করো তো, এক্স অক্ষ থেকে দূরত্ব কোটি যদি 3 হয় তাহলে ধরো এখানে আছে, তাই না? আর কোটি যদি মাইনাস 3 হয় সেক্ষেত্রেও কিন্তু এক্স অক্ষ থেকে সমান দূরে, জাস্ট নিচের দিকে থাকবে। এক্স অক্ষ থেকে সমান দূরে, জাস্ট নিচের দিকে থাকবে। ক্লিয়ার কি সবাই? ওকে, তারপর ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 4, ভুজ বের করো। ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 4, ভুজ বের করো। তাহলে আমাকে বলো তো, ভুজ যদি এক্স হয়, ভুজ যদি এক্স হয় তাহলে মডুলাস অফ এক্স সমান 4। খুব সহজ সহজ অঙ্ক, এগুলাই কিন্তু তোমরা পরীক্ষা হলে গিয়ে কনফিউজ করে ফেলবা, তাহলে ভুজ কত আমাকে বলো তো, ভুজ কত হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে ভুজ কত? প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4। ক্লিয়ার? আচ্ছা, মনোযোগ মনোযোগ মনোযোগ। আমরা কোন চ্যাপ্টার পড়তেছি? চ্যাপ্টার 3.1। চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 3.1 এর সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা, কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব। কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব, সবাই একটু মনোযোগ দাও। সবাই টাইটেল দাও, কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব। কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব, ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দু চিন্তা করো। এই কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দু চিন্তা করো। পি, এটা হচ্ছে x1, y1, আরেকটা বিন্দু হচ্ছে কিউ, এটা হচ্ছে x2, y2। তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্কে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে চাচ্ছি। কার্তেশীয় স্থানাঙ্কে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, আমাকে একটা কাহিনী বলো তো, সবাই একটু মনোযোগ দিবা তো। দেখো, সবাই একটু মনোযোগ দিবা। আমাকে বলো তো, এতটুকু কত? এতটুকু, এই যে এতটুকু কত? x1 না? এতটুকু কত? y1, তাই না? ভুজ কোটি। আচ্ছা, সিমিলার ভাবে আমি এখান থেকে আরেকটা লম্ব টেনে নিলাম, আর এখান থেকে এতটুকু, এই পুরাটা কত? x2 না? আমাকে বলো, এতটুকু ছিল x1, এই পুরাটা হচ্ছে কি? x2। এতটুকু কত? y2। তুমি কি একমত? x2, y2। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, এই যে এই ডিসটেন্সটা, এইটা কত? এই যে এতটুকু কত? এতটুকু আসলে কত? এতটুকু মানে কিন্তু এই যে এতটুকু আসলে কত? বলো দেখি আমাকে, এতটুকু আসলে কত? পুরাটা হচ্ছে x2, তার থেকে x1 বাদ দিলে যতটুকু হয়, তার মানে এতটুকু আসলে কি? x2 মাইনাস x1 না? x2 মাইনাস x1 না? এই তো সবাই ধরতে পারছো, কি সুন্দর। আচ্ছা, এবার আমাকে বলো, এই পুরাটুকু হচ্ছে y2, আমাকে বলো তো এতটুকু কত? এই এতটুকু কিন্তু y1, এটুকু y1 হলে এটুকু কিন্তু y1, তাই না? দেখো, এই যে গাঢ় করে যেটা দিচ্ছে, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এটুক y1। তাহলে আমাকে বলো তো এটুক কত?
তাহলে আমাকে বলো এই যে আকাশী কালার দিয়ে আমি যতটুকু লিখছি সেটা কতটুকু? সেটাও কি y2 - y1 না? সেটাও কি y2 - y1 এইটা না? সেটাও কি y2 - y1 না? তাহলে এবার বলো, একটা মজার কাহিনী হয়েছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। যেই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য জানো, লম্বের দৈর্ঘ্য জানো, যেই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য জানো, লম্বের দৈর্ঘ্য জানো, তাহলে আমাকে বলো তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিকিউ অতিভুজ সমান কি হবে? রুট ওভার অফ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান রুট ওভার অফ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার অর্থাৎ x2 মাইনাস x1 তার স্কয়ার প্লাস লম্ব স্কয়ার y2 মাইনাস y1 স্কয়ার। সবাই কি একমত? অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। এবার একটা মনোযোগ দাও, বলো তো x2 মাইনাস x1 হোল স্কয়ার আর x1 মাইনাস x2 হোল স্কয়ার সেম জিনিস না? আমাকে বলো তো 3 মাইনাস 2 হোল স্কয়ার এটা যেই কথা, 2 মাইনাস 1 হোল স্কয়ার একই, সরি 2 মাইনাস 3 হোল স্কয়ার এটা তো একই কথা। কারণ বর্গ করলে নেগেটিভ তো ভ্যানিশ হয়ে যাবে, নেগেটিভ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি এটা না বলে বলতে পারি না ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ তার রুট, তার রুট। ক্লিয়ার? অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর। কোনটা থেকে কোনটা বাদ দিছো ডাজন্ট ম্যাটার, x2 থেকে x1 ও বাদ দিতে পারো, x1 থেকে x2 ও বাদ দিতে পারো। রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ। ক্লিয়ার? 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 তো এই জিনিসটাই আমি সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো নোট কিন্তু আমিই করে দিচ্ছি, আমার ক্লাসের স্লাইডটাই তোমার নোট, ক্লাসের স্লাইডটাই তোমার বই, ক্লাসের স্লাইডটাই তোমার সব। তারপরেও নিজে নিজে নোটটা করবা। আচ্ছা, এখন একটা মজার কাহিনী আছে, একটা মজার কাহিনী আছে। চিন্তা করো তো দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয় বা দুইটা বিন্দুর কোটি যদি সেম হয়, ধরো y1 আর y2 সমান। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি শিখাই, এই জিনিসটা একটু মনে রাখবা। রুট ওভার অফ এক্স স্কয়ার এইটা সমান মডুলাস অফ এক্স, এই জিনিসটা মাথায় রাখবা অ্যাজ এ ফর্মুলা। কেন সেটা শিখাইতেছি। আচ্ছা মনোযোগ, ঠিক আছে? রুট ওভার অফ এক্স স্কয়ার সমান মডুলাস অফ এক্স, এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমি একটা নতুন পেজে শিখাই, এটা অনেক জায়গায় কাজে লাগবে। রুট ওভার অফ এক্স স্কয়ার সমান মডুলাস অফ এক্স। মডুলাস কি করে? এক্স এর ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক করে পজিটিভ বানায়। মডুলাস কি করে? মডুলাস কি করে বলো 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 বলো, মডুলাস কি করে? সব সময় পজিটিভ আউটপুট দেয়। মডুলাস অফ 3 সেটাও 3, মডুলাস অফ -3 সেটাও 3। আচ্ছা আমাকে একটু বলো তো রুট ওভার অফ 3 স্কয়ার এটার ভ্যালু কত? মনে রাখবা রুট কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না। রুটের নিচে যাই থাকুক না কেন সেটা সব সময় পজিটিভ আসে। রুটের নিচে যাই থাকুক না কেন সেটা সব সময় পজিটিভ আসে। রুট ওভার অফ 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 9 কে রুট করলে কত হবে? 3। আবার চিন্তা করো রুট ওভার অফ -3 তার স্কয়ার, চিন্তা করো রুট ওভার অফ -3 তার স্কয়ার, -3 কে বর্গ করলে 9 হবে, সেটাকে রুট করলে আবারও 3 পাওয়া যাবে। এইবার একটা মজার কাহিনী হয়েছে, চিন্তা করো তো প্রথমবার x এর জায়গায় ছিল 3, তাহলে আউটপুটে কি আসছে? 3। আউটপুটে কি আসছে? 3। দ্বিতীয়বার বলো তো x এর জায়গায় কে ছিল? x স্কয়ার, x এর জায়গায় ছিল -3, x এর জায়গায় ছিল -3, বুঝিও x এর জায়গায় ছিল -3, সেক্ষেত্রে আউটপুট আসছে 3। তাহলে ব্যাপারটা আসলে কি হচ্ছে? রুট ওভার অফ এক্স স্কয়ার এইটা ইকুয়ালস টু তুমি সরাসরি x লিখতে কি পারো? এটা লিখতে পারো না, কারণ এটা যদি সত্য হইতো
তাহলে রুট ওভার অফ -3 স্কয়ার এটা তো -3 হওয়ার কথা ছিল, কিন্তু -3 কি হইছে? না, সেটা +3 হয়ে গেছে, সেটা +3 হয়ে গেছে। বুঝছো? এই জন্য রুট ওভার অফ x স্কয়ার সমান x না, সমান মডুলাস x, কারণ পজিটিভ মানটা নেওয়া হয়। কিছুটা বুঝতে পারছো? এই জিনিসটা সামনে অনেক জায়গায় কাজে লাগবে, এই জিনিসটা সামনে অনেক জায়গায় কাজে লাগবে। আমাকে বলো সবাই কি বুঝতে পারছো? প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস হবে না। রুট একটা অপারেশন যেটা কখনো নেগেটিভ দেয় না। রুট ওভার অফ 9 এটার ভ্যালু শুধু 3, প্লাস মাইনাস 3 না। রুট ওভার অফ 9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 না। অনেক ম্যাথে প্লাস মাইনাস, কোনো ম্যাথেই প্লাস মাইনাস লিখে না। হ্যাঁ, ধরো এক্স স্কোয়ার সমান 9, তুমি স্কোয়ারটা উঠানোর জন্য যেটা দাও x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 9, এই স্কোয়ারটা উঠানোর জন্য। এই দেখো প্লাস মাইনাস কিন্তু তুমি রুটের আগেই লিখছো, এই রুট কিন্তু পজিটিভ দিবে সব সময়, বুঝছো? রুট 9 কিন্তু 3, রুট 9 এর ভ্যালু কিন্তু 3, এই প্লাস মাইনাস আগে থেকেই আগে চলে আসছে, বুঝছো? এই প্লাস মাইনাস কিন্তু স্কোয়ারটা যখন উঠাইছো সেটার জন্য আসছে, রুটের জন্য আসে নাই। ক্লিয়ার? বলো 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 সবাই, ক্লিয়ার? এই রুটের জন্য কখনোই প্লাস মাইনাস আসে নাই, স্কোয়ারটা উঠানোর জন্য প্লাস মাইনাস আসছে, স্কোয়ারটা উঠানোর জন্য প্লাস মাইনাস আসছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেখানে ছিলাম, ধরো দুইটা বিন্দুর কি সেম হয়ে গেছে? কোটি সেম হয়ে গেছে, অর্থাৎ y1 আর y2 সমান। সেক্ষেত্রে আমাকে বলো তো কি হবে? PQ ডিসটেন্সটা কি হবে বলো তো? রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এটা তো 0 হয়ে যাবে, এটা তো 0 হয়ে যাবে, তাই না? y1 আর y2 অর্থাৎ কোটি যদি সমান হয়, তাহলে এটা তুমি যদি চিন্তা করো x এর জায়গায় কে আছে, তুমি রুটটা যদি উঠাও তাহলে মডুলাস অফ x2 মাইনাস x1 না, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের পরম মান, ভুজদ্বয়ের অন্তরের পরম মান, ভুজদ্বয়ের অন্তরের পরম মান, বুঝছো? ভুজদ্বয়ের অন্তরের পরম মান। আচ্ছা, যদি x1 আর x2 সমান হয় সেক্ষেত্রে দূরত্ব কি হবে? x1 আর x2 সমান, এটা কিন্তু 0 হয়ে যাবে। রুট ওভার অফ y2 মাইনাস y1 তার হোল স্কয়ার কি হবে? মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর, মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? মডুলাস নিতে হবে কিন্তু, কারণ x2 না x1 কে বড় তুমি তো জানো না, দূরত্ব তো নেগেটিভ হওয়া যাবে না। ধরো 9 না, ধরো 9 আর 3, তাহলে 9 - 3 6, যদি উল্টা হইতো 3 আর 9 হইতো, কে বড় কে ছোট তুমি জানো না, সো দূরত্ব কি নেগেটিভ হওয়া যাবে না, এই জন্য কি মডুলাস দেওয়া লাগবে। ক্লিয়ার? সবাই 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 আমাকে বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? সবকিছু ভালো করে বুঝছো? দেখো রুট ওভার অফ, এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার না, এক্স এর জায়গায় কে আছে? এই জিনিসটা না, একটু চিন্তা করো, আমরা একটু আগেই শিখলাম যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে মডুলাস অফ এক্স। এখানে চিন্তা করো তো এক্স এর জায়গায় কে আছে? x2 মাইনাস x1, তাহলে স্কোয়ার আর রুট কাটা দিলে কি হয়ে যাবে? মডুলাস উঠবে। আর এটা কখন? যখন কোটি দুইটা সমান, y2 আর y2 সমান, y2 আর y1 সমান, তাহলে এটা 0 হয়ে যাবে না, তাহলে রুট ওভার অফ খালি এটা স্কোয়ার থাকবে, ফর্মুলা ভেঙে এটা, এটা চিত্র আঁকায় খুব সুন্দর করে তুমি এক্সপ্লেন করতে পারবা। যখন চিন্তা করো তো, যখন দুইটা বিন্দুর কোটি সমান হবে, এই যে কাহিনীটা এরকম না, দুইটা বিন্দুর কোটি সমান, এই যে এই দুইটা বিন্দুর কোটি কিন্তু সমান, তুমি চিন্তা করে দেখো এই দুইটা বিন্দুর কোটি কিন্তু সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব কি? ভুজদ্বয়ের অন্তর। এখানে x2 বড়, এই জন্য তুমি পরম মানটা নাও নাই, কিন্তু যদি x1 বড় হইতো মডুলাস নেওয়া লাগতো। এই বুঝছো? 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 এই যে এই বিন্দু আর এই বিন্দু, তাদের দুজনের কোটি সেম, কিন্তু এটারও কোটি y1 এটারও কোটি y1, তাদের মধ্যবর্তী দূরত্ব কি? ভুজদ্বয়ের অন্তর তার পরম মান। পরম মান কেন? দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য। এই দুইটা বিন্দুর কি সমান বলো তো? ভুজ সমান, তাই না? এখানের ভুজ যদি x2 হয়, এটার ভুজ x2, তাদের মধ্যবর্তী দূরত্ব কি দেখো তো? কোটিদ্বয়ের অন্তর না, কিন্তু দূরত্ব যেহেতু আমরা পরম মান নিব, দূরত্ব যেহেতু আমরা পরম মান নিব। এবার বুঝছো? ভিজুয়ালাইজেশনটা হইছে? ভিজুয়ালাইজেশনটা কি হইছে?
আমাকে বলো তো তোমাদের ভিজুয়ালাইজেশনটা হয়েছে না? হয়েছে। ডান ডান। আচ্ছা, আমি এখানে ফর্মুলাটা সুন্দর করে লিখে দিছি, এই যে এখানটায় লেখা আছে, জাস্ট একটু ক্যাপচার করে নাও, মাথায় টাস করে ক্যাপচার করে নাও। পি আর কিউ দুইটা বিন্দু, তাদের ভুজকোটি দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব এরকম, ভুজদ্বয়, এগুলো আসলে আলাদা করে মুখস্থ করার কিছু নাই, ঠাস করে তোমার মাথায় ঢুকে যাবে এই ফর্মুলা। এটা শিখলে বাকিগুলো অটোমেটিক্যালি ঠাস করে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, ঠাস করে মাথায় ঢুকে যাবে। আচ্ছা, ওয়েবসাইটে 10 সেকেন্ড পিছানো যায় না। ধরো তুমি ক্লাসটা করতেছো, 10 মিনিট চলে গেছে, 10 মিনিট লেটে জয়েন করছো, তুমি কি আর ক্লাস করতে পারো না? অবশ্যই ফেসবুকে জাস্ট একটু পেছনে টেনে নিবা। ফেসবুকে কিন্তু পেছনে টানা যায়, বুঝছো? পেছনে টেনে একদম শুরু থেকে লাইভ চলাকালীনই সেটা করা যায়। আর ওয়েবসাইটে ক্লাসটা যখন রেকর্ডেড হিসেবে আপলোড হবে, তখন তুমি কি পিছে টেনে টেনে দেখতে পারবা, পিছে টেনে টেনে দেখতে পারবা। ক্লিয়ার? বলো পারবা? আমি কোনটা করাই? আমি এইটা করাই, আমি এইটা করাই। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর। খেয়াল করছো? মজার কাহিনী আছে এখানে। না, এটা না করাই, এটা পরে করাই, এটা করাই। দেখো এটা কি হবে? রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর 4 মাইনাস মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 7 মাইনাস 5 তার হোল স্কয়ার। তাহলে কত হয় বলো তো? রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, এটা কত হয়? 13। অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 13 একক। একক লিখতে হবে, একক লিখতে হবে। এবার চলো এই দুইটার ভুজ সেম না? বলো, এই দুইটার ভুজ সেম না? তাহলে দূরত্ব কি হবে? মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর -7 -5, তাহলে কত হয়? -12। মডুলাস করলে কত হবে? 12 একক। মডুলাস করলে কত হবে? 12 একক। ক্লিয়ার? বলো পরেরটাই যাও তো। পরেরটা সবাই আমাকে অ্যান্সার বলো, পরেরটা সবাই আমাকে অ্যান্সার বলো, পরেরটা সবাই আমাকে অ্যান্সার বলো। এই দুইটার কোটি কিন্তু সেম, তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব কি হবে? মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর, সেটা কত? 5 একক। 5 একক। ঠিক আছে, এই তো সুন্দর, সবাই পারছো, সবাই পারছো, সুন্দর সুন্দর, সবাই তো নোটও করতেছো। পরেরটাই যাই। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলো। এগুলো কোয়েশ্চেন সাধারণত এমসিকিউতে আসে বা সিকিউর কতে, এমসিকিউ বা সিকিউর ক। এমসিকিউতে আসলে তো কিছু করারই দরকার নাই, সিকিউর কতে আসলে তুমি বিন্দু দুটার সুন্দর একটা নাম দিবা। এ বিন্দু হচ্ছে এ কমা মাইনাস এ, বি বিন্দু হচ্ছে বি কমা মাইনাস বি। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান, তুমি চাইলে বাংলায় লিখতে পারো এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মাইনাস এ মাইনাস মাইনাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? এখন আমাকে একটা জিনিস বলো তো, এ মাইনাস বি হোল স্কয়ার যেই কথা বি মাইনাস এ হোল স্কয়ার একই জিনিস না? ফর্মুলা ভাঙায়ও দেখো সেম জিনিস আসে। এ মাইনাস বি হোল স্কয়ার যেই কথা, এ মাইনাস বি হোল স্কয়ার যেই কথা, বি মাইনাস এ হোল স্কয়ার একই কথা না? তাহলে আমি কি লিখতে পারি? এখানে আসলে দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার আছে। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার যেই কথা, বি মাইনাস এ হোল স্কয়ার একই কথা, তাহলে দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার আমি কি লিখতে পারি? দুইটা সেম জিনিস যোগ আছে, x প্লাস এক্স টু এক্স। আচ্ছা, এবার দেখো 2 কে যদি রুট করো, √2 রুট ওভার অফ এ মাইনাস বি হোল স্কয়ার, বলো এটাকে রুট করলে কি হবে? শিখাইছি কিন্তু ভুল করা যাবে না। রুট ওভার অফ এ মাইনাস বি হোল স্কয়ার এটাকে করলে কি হবে? এটাকে করলে কি এ মাইনাস বি আসবে? না, কিন্তু এটাকে করলে এ মাইনাস বি না, এটা করলে কি আসবে? এটা করলে কি আসবে? হ্যাঁ, 0।
তোমরা জিরো লিখছো, এটার আনসার কেমনে জিরো হয়? a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা দেখো বি মাইনাস এ হোল স্কোয়ার, সেম জিনিস। এটাকে ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি? বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, সেম জিনিস। এটাও a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও a মাইনাস বি হোল স্কোয়ার। 3 স্কোয়ার আর মাইনাস 3 হোল স্কোয়ার, সেম জিনিস না? বুঝছো? এটা আসলে কি আসবে? আসলে আসবে মডুলাস অফ a মাইনাস বি, মডুলাস অফ a মাইনাস বি। তোমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ওখানে এগুলো খুব ভালো করে পড়বা। তাইলে 2 কে রুট করলে হবে √2, এই জিনিসটাকে রুট করলে হবে মডুলাস অফ a মাইনাস বি, মডুলাস অফ a মাইনাস বি একক, মডুলাস অফ a মাইনাস বি একক। তোমরা কি বুঝতে পারছো? বুঝলাম না, a মাইনাস বি আর b মাইনাস এ কেমনে হইলো? এই ভুজদ্বয়ের অন্তর, এই যে ভুজদ্বয়ের অন্তর, এটা মাইনাস এটা a মাইনাস বি, তারপর এই যে মাইনাস এ থেকে তুমি যদি মাইনাস বি বাদ দাও, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা b মাইনাস এ হোল স্কোয়ার। এগুলো কোন ক্লাসে শিখছো? 6 এ না 7 এ? a মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, b মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। বুঝছো? কারণ এক্স স্কোয়ার যেটা মাইনাস এক্স স্কোয়ার একই তো, ভেতরের জিনিসটা জাস্ট মাইনাস হয়ে গেছে না? ক্লিয়ার? মডুলাস কেন হলো সেটা তো বুঝালাম। এই যে রুট, রুট যদি 2 এর উপরে আসে √2, রুট যদি এইটার উপরে যায় রুট ওভার অফ a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি? মডুলাস অফ a মাইনাস বি, মডুলাস অফ a মাইনাস বি। মাইনাস কমন নিলে 0, এই যে তুমি তো মাইনাস কমন নিবা রুটের ভেতরে, -1 কমন নিলা, সেটা কি রুটের ভেতরে না? ওরে খোদা, তুমি মাইনাস কমন নিলা, এইটা হয় না? এই যে মাইনাস, এই মাইনাসের উপরে স্কোয়ার হলে এটা তো প্লাসই হবে। 6-7 অটো পাস করে আসছো, খাইছে। এসএসসি দিছো না? মডুলাস উঠানো যাবে না? না, মডুলাস উঠানো যাবে না। বুঝছো মডুলাস কেন আসছে? আমি কিন্তু একটু আগেই এক্সপ্লেন করছি। প্লাস মাইনাস লেখা যেত না? না, প্লাস মাইনাস লিখিও না, প্লাস মাইনাস লিখিও না। আচ্ছা ঠিক আছে, এইটা অনেক একটু কমপ্লেক্স আছে, এটা সবাই বাসায় করে নিবা। প্রথম হোমওয়ার্ক, প্রথম হোমওয়ার্ক, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বুঝলাম মাত্র কেন মাইনাস হবে না। আচ্ছা, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, আমরা এখন দূরত্ব নির্ণয়ের সূত্রের কিছু প্রয়োগ দেখব। এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা মাত্র যেটা শিখলাম, তার কিছু প্রয়োগ আমরা দেখব। তার কিছু প্রয়োগ, তার প্রথম প্রয়োগ, তিনটা সরল রেখা, তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। দেখো তিনটা বিন্দু আছে, চিন্তা করো, তিনটা বিন্দু সমরেখ, অর্থাৎ একই রেখার উপরে আছে। এটা প্রমাণ করার অনেকভাবে প্রমাণ করা যায়, এই জিনিসটা অনেকভাবে প্রমাণ করা যায়, তবে আমরা মাত্র কি দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছি, এটা দিয়ে আমরা প্রমাণ করব। বুঝছো? দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে তিনটা বিন্দু একই রেখার উপরে কিনা। ঠিক আপনি করবা, তিনটা বিন্দু, এদের মধ্যে তিনটা দূরত্ব বের করা সম্ভব। তুমি দেখো, তুমি এবি দূরত্বটা বের করতে পারবা? তিনটা বিন্দু, এদের মাঝে তিনটা দূরত্ব বের করা সম্ভব। এবি, তুমি বিসি দূরত্ব বের করতে পারবা? পারবা। তুমি এসি দূরত্ব বের করতে পারবা? পারবা। এই তিনটা দূরত্বই হয় এসি। অনেকে বলতে পারো ভাই সি এর দূরত্ব বের করি, সি আর এসি তো সেম। তিনটা দূরত্ব বাইর করলা, যদি এই তিনটা সমরেখ হয় তাহলে ছোট দুইটা দূরত্বের যোগফল সমান বড়টা। যদি এই তিনটা বিন্দু সমরেখ হয়, যদি এই তিনটা বিন্দু সমরেখ হয়, যদি এই তিনটা বিন্দু সমরেখ হয়, তাহলে ছোট দুইটা দূরত্বের যোগফল অর্থাৎ এবি প্লাস বিসি, ছোট দুইটা দূরত্বের যোগফল ইকুয়ালস টু বড় দূরত্ব।
ছোট দুইটা দূরত্বের যোগফল ইকুয়ালস টু বড় দূরত্ব। এটা দেখাতে পারলেই এই তিনটা সমরেখ। সমরেখ প্রমাণ করার আরো সুন্দর সুন্দর টেকনিক আছে, তবে আমরা যেহেতু মাত্র একটা ফর্মুলাই জানি, সেটা কি দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, তার মাধ্যমে সমরেখ প্রমাণ করব, তার মাধ্যমে সমরেখ প্রমাণ করব। ক্লিয়ার? এইচডব্লিউ কোথায় সাবমিট করবা? আমাদের পাবলিক গ্রুপগুলোও সাবমিট করতে পারো, কিংবা তোমাদের ডিসকাশন গ্রুপ আছে, ওই ডিসকাশন গ্রুপেও দিয়ে দিবা। ঠিক আছে, তোমরা ডিসকাশন গ্রুপে সাবমিট করবা। আর প্রতি 4টা ক্লাস পর পর তোমাদের উইকলি প্রবলেম সলভিং ক্লাস হবে। আচ্ছা, একটা মজার কথা বলি, বুঝছো? তোমরা দেখবা স্পেশালি শহরের, তোমরা তো এক একজন এক এক জায়গায় থেকে আসছো, এক একজন চিটাগাং, কক্সবাজার, সিলেট, যারা ঢাকায় থাকে, এদের একটা ইয়ে থাকে যে বাসায় প্রাইভেট টিচারের কাছে পড়া। প্রাইভেট টিচার হিসেবে তারা সবচেয়ে বেশি পছন্দ করে বুয়েটের ভাইয়াদেরকে। কাদেরকে? বুয়েটের ভাইয়াদেরকে। একজন বুয়েটের ভাইয়া যদি বাসায় এসে পড়ায়, সপ্তাহে 12টা, মানে প্রতি মাসে 12টা ক্লাস নেবে, মিনিমাম 10,000 টাকা 12টা ক্লাসের জন্য। আরো বেশিও হয়, আরো বেশিও হয়। আমি যখন 2019 সালে 20 সালে ছিলাম, তখনই আমাকে 15,000 পর্যন্ত স্যালারি দিত। আমি বাসায় গিয়ে পড়াইতাম কয়েকজনকে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা কিন্তু উইকলি প্রবলেম সলভিং যে ক্লাসটা, সেখানে বুয়েটের টপার একজন ভাইয়াকে পাচ্ছ। তোমরা অলরেডি অনেকেই জানো, তোমাদের দীপিত ভাইয়া। দীপিত ভাই কিন্তু অনেক ভালো পড়ায়, ওর ইউটিউবে অনেকগুলা ক্লাস আছে। দীপিত ভাই কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে যেই প্রবলেমগুলো হবে, তোমাদের যেই প্রবলেমগুলো হবে, সেই প্রবলেমগুলোর ছবি তুলে ডিসকাশন গ্রুপে দিয়ে দিবা, বা দীপিত ভাই একটা পোস্ট দিবে, ওই পোস্টের কমেন্টে দিয়ে দিলে ওই সমস্যাগুলো নিয়ে দীপিত ভাই জুমে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস নেবে, যেখানে তোমরা কি আনমিউট করে ভাইয়াকে কোয়েশ্চেনও করতে পারবা। এখানে হয়তো একসাথে অনেক মানুষ ক্লাস করতেছো, এই জন্য আমরা আনমিউট করার সুযোগটা দেই না, বাট ওই প্রবলেম সলভিং ক্লাসে তোমরা কি সেই সুযোগটা পাচ্ছ। অ্যান্ড বুয়েটের টপার একজন ভাই, বুয়েট সিএসসি ডিপার্টমেন্টের, তার কাছ থেকে কিন্তু সরাসরি মেন্টরিং এর সুযোগ পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, ঢাল সমান হলেও তো সমরেখ, হ্যাঁ সেগুলোই আমরা আসবো। তবে আমরা তো জাস্ট দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা শিখছি, ওইটার অ্যাপ্লিকেশন দেখো। যদি সমরেখ হয়, এইটা আর এটা যোগ করলে কি এসির সমান হয় না? তোমার কমন সেন্স চোখ বলতেছে না? এবি প্লাস বিসি সমান এসি, এবি প্লাস বিসি সমান এসি। ক্লিয়ার? ওকে, দেখো তুমি প্রমাণ করতে পারবা এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি এগুলো আর করায় দিব না, আমি এখন জাস্ট দৌড়াবো। তিনটা বিন্দু সমরেখায় অবস্থিত প্রমাণ করতে বলছে। তুমি কি করবা? তিনটা দূরত্ব বের করবা। তুমি তিনটা দূরত্ব বের করবা, তারপর দেখাবা ছোট দুইটার যোগফল সমান বড়টা। তুমি দেখাবা ছোট দুইটার যোগফল সমান বড়টা, অর্থাৎ এবি দূরত্ব বাইর করলা, বিসি দূরত্ব বাইর করলা, এসি দূরত্ব বাইর করলা। তারপর দেখাবা এখানে যেই দুইটা ছোট আছে তাদের যোগফল সমান বড়টা। দেখো ছোট 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 দুইটার যোগফল সমান বড়টা দেখালেই পারবা। সবাই পারবা না আমাকে বলো? সবাই তো পারবা? সবাই কি পারবা? সবাই কি পারবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পারবা। এগুলা ক্লাস 9-10 এর। আমরা এখন তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, তারা কখন ত্রিভুজ গঠন করবে আমাকে বলো তো? তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, তারা কখন ত্রিভুজ গঠন করবে? যদি তিনটা বিন্দু সমরেখ না হয়, তখনই তাদের দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। যখন তিনটা বিন্দু সমরেখ না হয়, তখনই তাদের দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, অন্য ক্ষেত্রে না। তাই না? কখন ত্রিভুজ গঠন করা সম্ভব? সমরেখ না হইলেই। সমরেখ হয়ে গেলে তখন আর ত্রিভুজ হয় না। সমরেখ হয়ে গেলে তখন আর ত্রিভুজ হয় না। চিন্তা করো, বি বিন্দুটা যদি এইখানে হইতো, তাহলে এই তিনটা দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যাইতো না? এই রেখার উপরে না হয় যেখানে ইচ্ছা হোক, ধরো এখানে আছে, তাও তো এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা
সম্ভব, সম্ভব, তাই না? অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন কখন সম্ভব? যখন সমরেখ না। তার মানে তুমি দূরত্বগুলা বাইর করবা, ছোট দুইটার দূরত্ব তাদের যোগফল, ছোট দুইটা দূরত্বের যোগফল সেটা অবশ্যই তৃতীয় দূরত্ব থেকে বড়টা থেকে বড় হওয়া লাগবে। অর্থাৎ ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল 3 নাম্বারটা থেকে বড় হওয়া লাগবে, 3 নাম্বারটা থেকে বড় হওয়া লাগবে। সবাই কি এটা বুঝছো? এই কনসেপ্টটা বুঝছো? এই কনসেপ্টটা কি তোমরা বুঝছো? ছোট দুইটা দূরত্বের যোগফল বড় দূরত্বের থেকে বড় হওয়া লাগবে, তাহলেই কি ত্রিভুজ গঠন করা সম্ভব। এবার চলো আমরা দেখব বিভিন্ন প্রকার ত্রিভুজ। আমরা কিন্তু পড়াইছি ক্লাস 9-10 এর স্লাইডেও এটা ছিল। কয়েক ধরনের ত্রিভুজ আছে। প্রথমত সমবাহু ত্রিভুজ। তোমাকে তিনটা শীর্ষবিন্দু দিয়ে বলল এটা কেমন ত্রিভুজ, এটা কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, নাকি বিষমবাহু ত্রিভুজ? এটা কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, নাকি বিষমবাহু ত্রিভুজ, নাকি সমকোণী ত্রিভুজ? তুমি কেমনে প্রমাণ করবা? তোমাকে জাস্ট তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমাকে তিনটা শীর্ষবিন্দু দিয়ে বলল এই ত্রিভুজটা কেমন, এই ত্রিভুজটা কেমন। তিনটা শীর্ষবিন্দু দিয়ে বলল এই ত্রিভুজটা কেমন। বলো কেমনে প্রমাণ করবা? সমবাহুর ক্ষেত্রে, সমবাহুর ক্ষেত্রে তিনটা বাহুই যদি সমান দেখাতে পারো তাহলে এই কাজ শেষ না? সমবাহু মানে কি? তিনটা বাহুই সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি বের করবা, এবি সমান বিসি সমান সিএ, এটা দেখাতে পারলে এই কাজ শেষ। সমদ্বিবাহুর ক্ষেত্রে এগুলো তুলবা, তোলো, বইয়ে কিন্তু আছে, এগুলো কিন্তু আসেও। সমদ্বিবাহুর ক্ষেত্রে দুইটা বাহু সমান, অর্থাৎ এবি আর এসি সমান, এবি সমান এসি, 3 নাম্বারটা সমান না। বিষমবাহুর ক্ষেত্রে, বিষমবাহুর ক্ষেত্রে কোনোটাই সমান না, এবি নট ইকুয়ালস টু বিসি নট ইকুয়ালস টু সিএ। এটা হচ্ছে আইসোস্কেল সমবাহু ত্রিভুজ, না না না, এটা হচ্ছে ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল ইংলিশ ভার্সন যারা আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল, স্কেলেন। সমবাহু যারা বাংলা ভার্সনের আছো তোমরাও ইংলিশ টার্মগুলো মনে রেখো, কারণ অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন ইংলিশে হয়, যেমন আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, হ্যাঁ, কোশ্চেন কিন্তু ইংলিশ হয়। এটা হচ্ছে ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল বা সমবাহু। এটা হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, বুঝছো? এটা হচ্ছে স্কেলেন। স্কেলেনের দেখো তো বানানটা ঠিক আছে কিনা, বানানটা আমি এক্স্যাক্টলি জানি না। স্কেলেন, LAN না ইএনই? ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি? পিথাগোরাস। অতিভুজ তার বর্গ সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। দেখো এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এগুলো করে নিতে পারবা, পারবা? কোশ্চেনগুলো একটু পড়ো, তারপর আমাকে বলো পারবা কিনা। দেখাও যে এই তিনটা বিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুইটা বাহু সমান দেখালেই হবে, দুটা বাহু সমান দেখালেই হবে। দেখাও যে এটা 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 একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। দেখাও যে এই তিনটা বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। পিথাগোরাস ক্ষেত্রফল কেমনে বের করবা? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, অর্থাৎ ছোট দুইটা বাহুর গুণফল ইন্টু হাফ, বড়টা তো অতিভুজ, বাকি দুইটা কি? ভূমি আর লম্ব, ভূমি আর লম্ব। দেখাও যে এই তিনটা বিন্দু একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তার মানে দুইটা বাহু সমান এবং পিথাগোরাস মাইনা চলে।
দুইটা বাহু সমান এবং পিথাগোরাস মেনে চলে। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা চতুর্ভুজটায় চলে আসি। চতুর্ভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে। মূলত আমরা 4 ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। প্রথমত সামান্তরিক বা প্যারালালোগ্রাম। সামান্তরিক ইংলিশ টার্ম হচ্ছে প্যারালালোগ্রাম। আয়ত বা রেক্ট্যাঙ্গেল, আয়ত বা রেক্ট্যাঙ্গেল। রম্বস বা রম্বস, রম্বসের ইংলিশটা রম্বসী। তারপর হচ্ছে বর্গ বা স্কয়ার, বর্গ বা স্কয়ার। ঠিক আছে, একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু? একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু? 4টা শীর্ষবিন্দু। একটা চতুর্ভুজে, সবাই আঁকাও, কয়টা শীর্ষবিন্দু? 4টা শীর্ষবিন্দু। একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু? 4টা শীর্ষবিন্দু। তোমাকে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে বলবে এটা কি? এটা কি সামান্তরিক, আয়ত, রম্বস নাকি বর্গ? বুঝছো? এটা কি সামান্তরিক, আয়ত, রম্বস নাকি বর্গ? বুঝতে পারলাম? এখন চতুর্ভুজের 4টা বাহু, চতুর্ভুজের 4টা বাহু, 4টা কোণ, 4টা কোণ। ঠিক আছে, চতুর্ভুজের আরো 2টা জিনিস আছে, যে 2টা জিনিসকে বলা হয় তার কর্ণ। একটা চতুর্ভুজের 2টা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাই না? এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। আচ্ছা, একটা চতুর্ভুজের সামান্তরিক হওয়ার শর্ত বিপরীত বাহু 2টা সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু 2টা সমান এবং সমান্তরাল, তাহলেই সেটা সামান্তরিক। হ্যাঁ, বিপরীত বাহু 2টা তুমি যদি সমান দেখাইতে পারো তাইলেই কাজ শেষ। অর্থাৎ এবি সমান সিডি আর বিসি সমান এডি। সমান্তরাল দেখানো লাগবে না, যদি সমান দেখাইতে পারো তাহলে অটোমেটিক্যালি কি হবে? সমান্তরাল হয়ে যাবে। তাহলে এটা দেখালে এটা একটা কি? সামান্তরিক। বিপরীত বাহুগুলা সমান দেখাইতে পারলে কাজ শেষ। এবি সমান সিডি, বিসি সমান। আচ্ছা, সেই হিসেবে আমাকে বলো তো, আয়ত, রম্বস, বর্গ সবাই কিন্তু সামান্তরিক। আসলেও সত্য, এরা সবাই সামান্তরিক। হ্যাঁ, ট্রাপিজিয়ামকে কি চতুর্ভুজ ধরা হয় না? হ্যাঁ, ধরা হয়, ধরা হয়। এরা সবাই কিন্তু সামান্তরিক। আয়ত একটা বিশেষ ধরনের সামান্তরিক, যার বিপরীত বাহু 2টা সমান এবং সমান্তরাল, কর্ণ 2টাও সমান বা কোণগুলা 90 ডিগ্রি। অর্থাৎ এই শর্তটা তো মানবেই, এই শর্তটা তো মানবেই। আরো একটা শর্ত মানা লাগবে, যে কর্ণ 2টাও সমান, কর্ণ 2টাও সমান। এবার চলো রম্বস। রম্বস একটা বিশেষ ধরনের সামান্তরিক, যার 4টা বাহু সমান, যার 4টা বাহুই সমান, যার 4টা বাহুই সমান। অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান এডি। এবার চলো আয়ত। আয়ত একটা বিশেষ ধরনের রম্বস, যার 4টা বাহু তো সমানই, কর্ণ 2টাও সমান, কোণগুলো 90 ডিগ্রি। অর্থাৎ এই শর্তটা তো মানবেই, এই শর্তটা তো মানবেই, আবার কর্ণ 2টাও সমান হওয়া লাগবে। এখন এখানে কিছু কথা আছে। তোমাদের বইয়ে যখন কোয়েশ্চেন করে এটা কোন ধরনের চতুর্ভুজ, তখন কোয়েশ্চেন করে এরকম ভাবে, এটা কি সামান্তরিক নাকি আয়ত নাকি রম্বস নাকি বর্গ? হ্যাঁ, তখন এই সামান্তরিক আর আয়ত এই দুটা কিন্তু আলাদা হয়ে যায়। অথচ কথা ছিল আয়ত হলে সেটা কিন্তু সামান্তরিক হবেই। তো সেই সংজ্ঞাটা মিট করতে আমরা আরো কিছু শর্ত দেই। আয়ত মানে আয়ত, সামান্তরিক মানে সামান্তরিক। আয়ত সামান্তরিক হবে না, আমরা এমন ভাবে একটা শর্ত দিয়ে দিই, বুঝছো? কিন্তু আসলে আয়ত কিন্তু সামান্তরিক সংজ্ঞানুসারে। কিন্তু তোমাদের বইয়ে যখন চায় একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে সেটা কি সামান্তরিক নাকি আয়ত, তখন দুইটা আলাদা হয়ে যায়। সামান্তরিক হওয়ার তখন শর্ত হচ্ছে বিপরীত বাহু 2টা সমান কিন্তু কর্ণ 2টা সমান না, কর্ণ 2টা সমান না, কর্ণ 2টা অসমান। সিমিলার কাহিনী রম্বসের ক্ষেত্রে হয়।
রম্বসের চারটা বাহু সমান, চারটা বাহু সমান তো এটারই, তাহলে সেই হিসেবে এটাও তো রম্বস হওয়ার কথা। তোমাদের বইয়ে অঙ্কর সুবিধার্থে রম্বস হওয়ার জন্য চারটা বাহু সমান কিন্তু কর্ণ দুইটা অসমান। কাহিনী বুঝছ সবাই? সবাই সবাই কাহিনী বুঝছ? অর্থাৎ একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দিয়ে যদি বলে সেটা কোন ধরনের চতুর্ভুজ, তোমাকে চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তারপর এটার উপর ডিসিশন নেওয়া লাগবে, এটার উপর ডিসিশন নেওয়া লাগবে। চারটা বাহুর দৈর্ঘ্য, দুইটা কর্ণ, বিপরীত বাহু দুইটা সমান এবং কর্ণ দুইটা অসমান হলে সেটাকে আমরা বলবো সামান্তরিক, সেটাকে আমরা বলবো সামান্তরিক, যার ইংলিশ টার্ম হচ্ছে প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রাম বানান ভুল হলে ইয়ে করে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, এটা হচ্ছে রম্বাস, এটা হচ্ছে স্কয়ার বা বর্গ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, হোমওয়ার্ক এসিএস এর বই থেকে, হ্যাঁ আমরা পরবর্তীতে আস্তে আস্তে এসিএস এর বই থেকেই দিব হোমওয়ার্ক, বুঝছো? আজকে আপাতত জাস্ট স্লাইডের হোমওয়ার্ক গুলাই হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, দেখো পারবা এগুলা? আমাকে বলো, এখানে কিছু অঙ্ক আছে, পারবা এগুলা? প্রমাণ করো যে এই চারটা শীর্ষবিন্দু একটা সামান্তরিক, তাহলে কি দেখাবা? বিপরীত বাহু দুইটা সমান এবং কর্ণ দুইটা অসমান, বিপরীত বাহু দুইটা অসমান এবং কর্ণ দুইটা অসমান, তাই না ভাইয়া? স্কয়ার বাদে আর কারো কর্ণ কি সমান? হ্যাঁ আয় তো। বিপরীত বাহু দুইটা সমান, কর্ণ দুইটা অসমান, আয় তো। বিপরীত বাহু দুইটাও সমান, কর্ণ দুইটাও সমান। রম্বস চারটা বাহু সমান, কর্ণ দুইটা অসমান। বর্গ চারটা বাহু সমান, কর্ণ দুইটাও সমান। ঠিক আছে, ক্লিয়ার? বলো 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 বলো, সবাই কি ক্লিয়ার? আমরা পরেরটাই যাই। এটাও এটাও প্রমাণ করো যে এই চারটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত যাদের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,2। বলো তো কেমনে প্রমাণ করবা? এগুলো করা লাগবে না, তুমি জাস্ট দেখো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,2, তোমাকে দেখাইতে বলছে এই যে চারটা বিন্দু 1,5, 6,2, 7,1, 0,2। এই চারটা বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। কেমনে প্রমাণ করবা বলো তো? কেমনে প্রমাণ করবা? রেডিয়াস নিয়ে কেন্দ্র থেকে এই সবার দূরত্ব সমান সেটা দেখালেই হয়ে যায় না? কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব, এই সবগুলো সমান দেখালেই হয়। এগুলো তোমরা পারো, এগুলো পরীক্ষায়ও আসে না। যেগুলো পরীক্ষায় আসে আমি বলবো আস্তে আস্তে, বলবো আস্তে আস্তে। পরেরটাই যাই। হ্যাঁ ঠিক আছে, এই প্রথম একটা অঙ্ক যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা যখন তোমরা বইটা নিছো না, বইটা তো একটু উল্টায় পাল্টায় দেখছো, দেখবা কিছু কিছু অঙ্কের নিচে এভাবে রেফারেন্স দেওয়া থাকে। রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, হ্যাঁ এই বই কিংবা তোমাদের টেক্সট বইয়ে যখন দেখবা কিছু কিছু অঙ্কের নিচে এভাবে রেফারেন্স দেওয়া থাকে। তার মানে এটা রাজশাহী বোর্ড এইচএসসি পরীক্ষায় আসছে 2005 সালে, সিলেট বোর্ডে আসছে 2010 এবং 9 সালে। তো যে অঙ্কগুলা বোর্ড পরীক্ষায় আগে আসছে সেটা সামনেও আসতে পারে, সেটা সামনেও আসতে পারে। যেটা যত বেশিবার আসছে সেটা সামনে আসার সম্ভাবনা তত বেশি, বুঝছো? ফর এক্সাম্পল দেখো এটা কয়বার আসছে, এটার থেকে এটা বেশি আসছে, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট। তার থেকে এটা বেশি আসছে, তাহলে এটা আরো ইম্পর্টেন্ট। মনে রাখবা,
যে অঙ্ক বোর্ড পরীক্ষায় যত বেশিবার আসছে সেটা তত বেশি ইম্পর্টেন্ট, সেটা তত বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বই পাও নাই? পেয়ে যাবা, পেয়ে যাবা খুব শিগগির, খুব শিগগির। দেখো একটা সমবাহু ত্রিভুজের এটাই আমাদের লাস্ট অঙ্ক, তারপর আমরা ছুটি। ঠিক আছে, তারপর ছুটি। একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক। একটা সমবাহু ত্রিভুজ, এই ধরো একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। দুইটা শীর্ষবিন্দু, আমি একটু স্থানাঙ্কগুলা লিখি। দুইটা শীর্ষবিন্দু হচ্ছে, ধরো এ বিন্দু 0,-4, বি বিন্দু 0,4। তাহলে তৃতীয় শীর্ষবিন্দু অর্থাৎ এইটা, ধরো সি বিন্দু, এইটার স্থানাঙ্ক চাইছে, এটার স্থানাঙ্ক চাইছে। এটার স্থানাঙ্ক চাওয়া মানে কি আমাকে বলো তো? এইটার ভুজার কোটি চাওয়া, অর্থাৎ এক্স আর কোটি, এক্স আর ওয়াই। আমি ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমি ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স কমা ওয়াই। বুঝছো সবাই? আচ্ছা, তোমরা কি সাধারণ গণিতের চ্যাপ্টার 12 পড়ে আসছো? সরল সহ সমীকরণ, বলো সরল সহ সমীকরণ। সেখানে দুইটা অজানা রাশি থাকলে ওই দুইটা অজানা রাশি বের করার জন্য কয়টা সমীকরণ দরকার হয়? সরল সহ সমীকরণ, দুইটা অজানা রাশি থাকে না এক্স আর ওয়াই, সেই দুইটা বের করার জন্য দুইটা সমীকরণ দরকার, মানে দুইটা শর্ত দরকার। একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। তাহলে এখানেও কি অজানা রাশি দুইটা না, এক্স আর ওয়াই? এখানেও কি অজানা রাশি দুইটা? তাহলে এই দুইটা বের করার জন্য আমার দুইটা শর্ত দরকার বা দুইটা সমীকরণ দরকার। ঠিক আছে, দুটা শর্ত দরকার বা দুটা সমীকরণ দরকার। এখন দুইটা শর্ত আমরা বের করি তো প্রশ্ন মতে। দেখো দুইটা শর্ত কেমনে সম্ভব, কথা বুঝছো? দুইটা অজানা রাশি এক্স আর ওয়াই বের করার জন্য দুইটা শর্ত বা দুইটা সমীকরণ দরকার। দুইটা শর্ত কারা কারা? প্রথমে আমাকে বলো তো, এটা আর এটা সমান। আমি বলতে পারি না এসি আর এবি সমান? বলতে পারি এসি আর এবি সমান। তাহলে আমাকে বলো তো এসি মানে কত? রুট ওভার অফ, দেখো এসি এসি এসি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার। এবি কত? রুট ওভার অফ, দেখো এবি 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 কত? এবি কত? 0 মাইনাস 0 মাইনাস 4 মাইনাস 4, 0 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার। তাহলে সবাই একটু মনোযোগ দাও, দেখো কত থাকে। দুই পাশে এই রুট আছে, তুমি দুই পাশে বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দাও। দুই পাশে বর্গ করলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, বর্গ করে দিছো। -4 -4 -8, 8 স্কোয়ার কত? 64, 8 স্কোয়ার কত? 64। এটা তোমাদের 1 নাম্বার ইকুয়েশন, বুঝছো? এটা আমাদের কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার শর্ত। দেখো একটা সমীকরণ আসছে। আচ্ছা, আমাদের আরো একটা শর্ত আছে। আবার বলো তো, আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি এই বাহু আর এই বাহুও সমান, এসি আর বিসিও সমান? এই যে অনেকে কোশ্চেন করতেছে এসি আর বিসি হইতো না? হ্যাঁ, এসি আর বিসিও তো সমান। তাহলে আবার আমি লিখতে পারি এসি আর বিসি এই দুইটাও কিন্তু সমান। তাহলে এসি কত বলো তো? রুট ওভার অফ এসি কত? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার। বিসি কত? রুট ওভার অফ এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার। দুই পাশ থেকে রুট উঠাও তো, দুই পাশ থেকে রুট উঠাও, দুই পাশ থেকে রুট উঠাও। বর্গ করলেই তো রুট উঠে যাবে, কি থাকবে? এক্স স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। ক্লিয়ার কি সবাই? বলো আমাকে, বুঝতে পারছো? এখন দেখো তো, এই এক্স স্কোয়ার ঘ্যাচাং,
এই এক্স স্কোয়ার ঘেচাং ভাইয়া 64 এর রুট হবে না? আমি দুই পাশে বর্গ করছি, এই যে এখানেও কিন্তু একটা রুট ছিল ভাইয়া, এখানে একটা ছিল, দুটাকে উঠায় দিছি বর্গ করে। তুমি চাইলে সাইড নোট দিতে পারো এখানে, বর্গ করে। আচ্ছা এবার ফর্মুলাটা ভাঙাও তো, y প্লাস 4 হোল স্কোয়ার কি হয়? y স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। ঠিক আছে, এখন আমাকে বলো এই y স্কোয়ার ঘেচাং, তাহলে কত থাকে? 8y মাইনাস 8y, দেখো 16 16 কিন্তু ঘেচাং, দুপাশ থেকে কাটা দিছি, বুঝছো? তাহলে কি থাকলো? 8y মাইনাস 8y এক পাশে আনলে 16y ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাদের y এর ভ্যালু কত? 0। সেখান থেকে আমাদের y এর ভ্যালু কত? 0। এটা অন্য নিয়মে করা যায় না? হ্যাঁ করা যায়, করে দেখতে পারো, অনেকভাবে করা যায়। হ্যাঁ এ বি এর মধ্যবিন্দু নিলেও করা যায়। কিভাবে করবা? আচ্ছা y এর ভ্যালু 0 তুমি যদি এখানে বসায় দাও, তাহলে দেখো তো কত পাও? y এর ভ্যালু 0 যদি এখানে বসাও, x স্কয়ার প্লাস y এর ভ্যালু পেয়ে গেছো, তোমার x এর ভ্যালু লাগবে না, ইকুয়ালস টু 64। তাহলে x স্কয়ার সমান 32, তাই না? 32 না 48, 16 48। তাহলে সেখান থেকে x এর ভ্যালু পাবা প্লাস মাইনাস 4√3। বুঝিও তুমি স্কয়ার উঠাইছো, এই জন্য প্লাস মাইনাস আসছে, রুটের কারণে না। প্লাস মাইনাস √48, প্লাস মাইনাস √48। ঠিক আছে ভাইয়া, এত সহজ লাগতেছে, সবকিছু তো পারি। রুকো যারা, ওয়েট করো। প্রথম ক্লাসে কি সবকিছু আমরা কঠিনে যাব নাকি? ধীরে সুস্থে, একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, চারটা ক্লাস, পাঁচটা ক্লাস, তারপর তোমাদের কাছেই যাদের সহজ লাগতেছে ওরাই কি কান্নাকাটি শুরু করে দিবা, বুঝছো? সহজ জিনিসটা আমরা আস্তে আস্তে শুরু করি। আমি তো বললাম এইগুলা 50% তুমি এসএসসি তে পড়ে আসছো। তার মানে আমাদের অ্যান্সার কি? আমাদের সি বিন্দুর কিন্তু দুইটা স্থানাঙ্ক পাওয়া গেছে। ব্যাপারটা কিন্তু মজার। আমাদের সি বিন্দু অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দু দুইটা স্থানাঙ্ক পাওয়া গেছে। একটা হচ্ছে 4√3,0, আরেকটা হচ্ছে -4√3,0। কেমনে সম্ভব? আসলে সম্ভব, সবার তোলা হইছে? (4√3) কেমনে আনছো এটা বুঝতেছো না? দেখো ক্যালকুলেটর, √48, দেখো √48 কত? 4√3 স্কয়ার উঠাইছো, তার মানে x প্লাস মাইনাস √48, √48 হয় 4√3। আচ্ছা, তো ক্যালকুলেটরের ব্যাপার যেহেতু উঠে গেছে, তোমাদের পুরা কলেজ লাইফে ক্যালকুলেটর এমসিকিউ সমাধানের ক্ষেত্রে হিউজলি হেল্প করবে। সো ক্যালকুলেটর ভালো করে শিখতে হবে। কেমনে শিখবা? ইউটিউবে চলে যাবা, এই চ্যানেলটায় যখন কোনো একটা চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস, দেখো এই যে এখানটায় আছে, বা ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস লিখেই সার্চ দিলে হবে। টোটাল 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস আছে। এই 8টা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস 3টা ক্যালকুলেটর দিয়ে আমি দেখাই দিছি। সেটা হচ্ছে ইএক্স, ইএস বা ইএস প্লাস, সিডব্লিউ। এই 3টা ক্যালকুলেটরই তোমাদের হাতে থাকবে, এর বাইরে কোনোটা থাকবে না। সো যেই চ্যাপ্টারটা শেষ হবে ওই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস মাস্ট দেখে নিবা। তোমাদের 25 তারিখ ম্যাট্রিক্সের পরীক্ষা। যারা এই ম্যাট্রিক্সের ভিডিওটা দেখে ফেলছো, ওরা পরীক্ষায় অনেক আগায় যাবা। যারা অলরেডি আর্কাইভ থেকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাসগুলো শেষ করছো, তারা খালি এই ক্যালকুলেটর হ্যাকসের প্রথম ভিডিওটা দেখবা, 1.5 ঘন্টার ভিডিও, কিন্তু এত বেশি হবে না। 3টা ক্যালকুলেটর দিয়ে তো সব মিলিয়ে ধরো 40-50 মিনিটে তুমি শেষ করতে পারবা।
জাস্ট দেখবা ক্যালকুলেটর দিয়ে কি করা সম্ভব, কি করা সম্ভব। ওকে, ডান। ঠিক আছে, ইয়েস চলবে, হ্যাঁ ইয়েস চলবে, ইয়েস চলবে। হ্যাঁ ওকে, দুইটা বিন্দু কেমনে আসলো? এটা সম্ভব। দেখো তো, আমি তোমাকে বললাম একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তার দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি তোমাকে বললাম একটা সমবাহু ত্রিভুজ, তার দুইটা শীর্ষবিন্দু দেওয়া। বলো তো এই দুইটা শীর্ষবিন্দু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ কয়টা হইতে পারে? এই দুইটা শীর্ষবিন্দু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ কয়টা হইতে পারে? দুইটা। দুইটা, একটা হচ্ছে উপরের দিকে, তাই না, একটা উপরের দিকে, আরেকটা একটা উপরের দিকে, আরেকটা কি নিচের দিকে, তাই না? কমন সেন্স। তাহলে আসলে তৃতীয় যে শীর্ষবিন্দুটা, তার স্থানাঙ্ক কয়টা পাওয়া যাবে? এমএস ক্যালকুলেটর চলবে না। এমএস ক্যালকুলেটর যাদের আছে চেঞ্জ করো, চেঞ্জ করো। ঠিক আছে, তাইলে ডান, আমাদের আজকের ক্লাস শেষ। সো এখন আমি আজকের ক্লাসে যা যা পড়াইছি সবগুলো একটু সুন্দর করে রিভিউ করে নিবা। আজকের ক্লাসের কোনো হোমওয়ার্ক নাই। স্লাইডে যেগুলা দিছি চাইলে ওগুলা হোমওয়ার্ক করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নাই। তাহলে ফাইনাল আনসার দুইটা, আমাদের দুইটা শীর্ষবিন্দু, সি এইটা বা এইটা। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 4√3,0 বা -4√3,0। ক্লিয়ার? 4√3,0 বা -4√3,0। ঠিক আছে, তো আমাদের ক্লাসের যে রেকর্ডিং সেটা কিন্তু কোথায় থাকবে? ওয়েব অ্যাপে থাকবে। সেটা কোথায় থাকবে? ওয়েব অ্যাপে থাকবে। সবার ওয়েব অ্যাপ অ্যাক্সেস পাইছো? কারো যদি ওয়েব অ্যাপের অ্যাক্সেস না থাকে বা পাইতে অসুবিধা হয়, এই নাম্বারটায় কল দিবা। সকাল 9টা থেকে রাত 11 পর্যন্ত 0967700। ঠিক আছে, 09677005588। সবাই একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও। যে কোনো সমস্যার ক্ষেত্রে এই নাম্বারে কল দিয়া, যে কোনো সমস্যার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। রেকর্ডিংটা কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটে থাকবে। ডান, স্ক্রিনশট, স্ক্রিনশট, ডান ডান ডান। 09677005588। ঠিক আছে, ডান। তো আমাদের আজকের ক্লাসটা শেষ। তোমরা চাইলে আজকের ক্লাসে যা নোট করছো সবগুলা নোট আমার যে গ্রুপ আছে ইউটিউবে, মানে ফেসবুকে, ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস, এখানে পোস্ট করে দিতে পারো। ম্যাথ এন্ড, এই যে ইউটিউবের যেই নাম, বা তোমাদের ডিসকাশন গ্রুপেও, বা অভিদাদার গ্রুপ আছে রম্বস প্যারালাল সায়েন্স হাব, তুমি চাইলে সবগুলা গ্রুপেই পোস্ট করে দিতে পারো। ঠিক আছে, স্লাইড কখন দিব? এখনই দিয়ে দিব ইউটিউবে, ওয়েব অ্যাপে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি, টাটা।